অনেকে নতুন এসছো, তার জন্য করে আমরা এমপ্লয়াবিলিটি স্কিল বেশ কিছুটা আমরা আলোচনা করেছি। বেশ কিছু দেখাচ্ছি নতুন মুখ। তোমরা এই প্রথম ক্লাস করছো, আমি তোমাদের কাছে সবিনয় নিবেদন করব তোমার ক্লাসটা রেগুলার করবে। তাতে করে কি হয়, আমাদের যে সিলেবাস আছে আমি সেই সিলেবাসটা নির্ধারিত সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে সক্ষম হব। এবারে কি হয়, যখন রিপিট ক্লাস হয়ে যায় না, তখন না আমার ইচ্ছা থাকে, ইন্টারেস্ট থাকে, আর না তোমাদের ইচ্ছা থাকবে, ইন্টারেস্ট থাকবে। তোমরা দেখবে রিপিট ক্লাস পেলে না, তখন তোমাদের ইন্টারেস্ট থাকবে না, তোমাদের ইচ্ছা থাকবে না, ওই কথাটা বারবার কানে আসবে, ভালো লাগবে না, ক্লাসে আমি ইন্টারেস্ট গ্রো করাতে পারবো না। তার জন্য বলছি আজকেরই শেষ করব এই এমপ্লয়াবিলিটি স্কিলের প্রথম যে টপিক, সেই টপিকটা আজকেরই শেষ করব। তোমাদের কিন্তু এখানে সহযোগিতার প্রয়োজন আছে। সবাই কি বলছো? আজকে শেষ করি, আর রিপিট ক্লাস দেবো না কিন্তু। প্রথম দিন যে কথাটা বলেছিলাম সেই কথাই বলছি, বেশ কিছু কথা বলার আছে তোমাদের, সেই জিনিসটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকের আমাদের ইচ্ছা, প্রত্যেকের আমাদের কামনা বাসনা যে আমি আইটিআই পাস আউট করবো। আইটিআই পাস আউট করার পরে আমি কারিগরি, যেটাকে বলা হচ্ছে কারিগরি শিক্ষা, হাতে কলমের শিক্ষা, ওপেন করে দাও, ওপেন রাখো, হাতে কলমের শিক্ষা, সেই হাতে কলমের শিক্ষায় তোমরা শিক্ষিত হতে এসছো। এই আইটিআই পাস আউট হওয়ার পরে যাও, বসে যাও, থাক থাক থাক। আইটিআই পাস আউট হওয়ার পরে আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে যে একটা চাকরি করব, একটা কর্মসংস্থান বা একটা কর্ম আমি খুঁজে বের করব, অনুসন্ধান করব। এই আমাদের লক্ষ্য, এই আমাদের উদ্দেশ্য। আমরা প্রত্যেকে জেনেই আইটিআই কি, আইটিআই শিক্ষা কি, আমরা প্রত্যেকে জেনেই আমরা এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। নাকি বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য, বাবা মায়ের কামনা বাসনা পূরণ করার জন্য আমরা আইটিআই মুখী হয়েছি? কেউ এটা করনি তো? বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য এসছো নাকি? তাহলে বাবা মায়ের তো ইচ্ছা আছে, তার সঙ্গে আইটিআই সম্পর্কে আমার পূর্ণ জ্ঞান আছে। আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে স্যার এই আইটিআই আমরা পড়তে এসছি, হাতে কলমের শিক্ষা, শিক্ষিত হতে এসছি, আমরা এখানে প্র্যাকটিক্যাল শিখলাম, আমরা আমাদের ট্রেডের সাবজেক্ট নিয়ে পড়লাম। স্যার আপনার সাবজেক্টটা তাহলে কি, এমপ্লয়াবিলিটি স্কিলটা কি? এটাই একটা বড় প্রশ্ন। তাহলে বর্তমান দিনে in today's life there are very important two skills are, one is technical skill and other one is employability skills. কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, হাতে কলমের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আর আমাকে এই এমপ্লয়াবিলিটি স্কিল সম্পর্কে জানতে হবে। স্যার আমার এই আইটিআই শিক্ষার সঙ্গে এই এমপ্লয়াবিলিটি স্কিল শিক্ষার কি প্রয়োজনীয়তা আছে, কি এর নেসেসারি কি আছে, এর গুরুত্ব কি আছে? দারুণ গুরুত্ব আছে। আমরা যখন কোনো কাজে যাব না, যখন কোনো কর্মসংস্থানে আমরা গিয়ে ইন্টারভিউ দেব, আমরা যখন কোনো ইন্টারভিউ প্রসেসে যাব, তখন আমার এই এমপ্লয়াবিলিটি স্কিল আমার লাগে। এমপ্লয়াবিলিটি স্কিল মানে কি? এমপ্লয়াবিলিটি স্কিল হচ্ছে বেশ কিছু সফট স্কিল নিয়ে এখানে আলোচনা, বেশ কিছু সফট স্কিল নিয়ে এখানে পড়াশোনা। সফট স্কিল কোনগুলো? সফট স্কিল আর নট সিন,
Soft skills are not tasked. Soft skills are only be felt. আমরা সফট স্কিল গুলোকে শুধুমাত্র অনুভব করতে পারি, আমরা শুধু সেগুলোকে আমরা ফিল করতে পারি, আমরা দেখতে পাই না। সফট স্কিলকে আমরা টাচ করতে পারি না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। বলতে পারলাম? আর এই সফট স্কিল গুলো আমাদের প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের মনের মধ্যে এই সফট স্কিল গুলো আছে। আমরা জানি, আমি যখন বলবো তোমাদের মনে হবে না, এগুলো তো আমরা জানি। শুধুমাত্র সেই সফট স্কিল গুলো আমাদের মধ্যে ঘুমাচ্ছে, আমাদের মনে, আমাদের হৃদয়ে তারা সুপ্ত অবস্থায় ঘুমাচ্ছে, তাদেরকে জাগাতে হবে। শুধু একমাত্র নাড়িয়ে দেওয়ার লোকের অভাব ছিল এতদিন। আজকের থেকে বন্ধু নিজেকে বদলাও, নিজেকে পরিবর্তিত করতে হবে। এই বইয়ের মাধ্যমে, এই শিক্ষার মাধ্যমে একজন শুধু মাধ্যমের প্রয়োজন আছে, একজনকে নাড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। সেই নাড়িয়ে দেওয়ার লোকটা আমি। তোমাকে রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে এই অভ্যাসগুলোকে তোমাকে রপ্ত করতে হবে। তোমার মধ্যে এই গুণাবলী যেগুলো ঘুমাচ্ছে, সেই গুণাবলীগুলোকে তোমাকে জাগাতে হবে। তাহলে বোঝাতে পেরেছি? তাহলে এই সফট স্কিল গুলোকে নিয়ে আমি একটু একটার পর একটা আমি বলে যাই, কি কি সফট স্কিল আমরা শিখবো। আর চাকরি পেতে গেলে, একটা কর্মজীবনে প্রবেশ করলে সেখানে এই সফট স্কিল গুলো আমাকে কিভাবে সহযোগিতা করবে, কিভাবে আমার সহযোগী হবে, এটা আমি দেখে নেব। কথা বলো না। প্রথমে যেটা বলা হচ্ছে, নো হাউ টু বিহেভ ইন আ প্রফেশনাল এনভায়রনমেন্ট। কি বলা হয়েছে? তুমি কর্মসংস্থান বা কর্ম তুমি জোগাড় করলে, বা একটা প্লেসমেন্ট তুমি জোগাড় করলে, একটা কর্ম তুমি জোগাড় করলে, বা একটা তুমি চাকরি পেলে, চাকরি পাওয়ার পরে সেভাবে তুমি সেখানে গিয়ে তোমার আদব কায়দা কেমন হবে, সেখানে গিয়ে তোমার আচার আচরণ কেমন হবে, সেখানে কি থাকে? কোড অফ ডিসিপ্লিনস থাকে। যে কোনো জায়গায় কর্ম করতে গেলে সেখানে বেশ কিছু ডিসিপ্লিন থাকবে। সেই ডিসিপ্লিনস গুলো এখন থেকে তোমাকে রপ্ত করতে হবে। আর বন্ধু ভাবাপন্ন পরিবেশে তোমাকে কাজ করতে হবে। সবাইকে নিয়ে, তোমার সতীর্থ, তোমার সহযোগীকে নিয়ে সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে কাজ করতে হবে। এই স্কিলটা তোমার মধ্যে এখন থেকে আনার জন্য তোমরা তৈরি হও। বলতে পারলাম? নাম্বার 2, হাউ টু ওয়ার্ক উইথ আ টিম। বর্তমানে আমরা জানি খুব সংকীর্ণ মনা হয়ে গেছি, আমরা একে অপরের সঙ্গে আমরা মিশতে পারি না, তাই কি না? দেখা পাচ্ছি আমাদের সামনে কত পরিবার, কত ভালো ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারও নষ্ট হয়ে যাচ্ছে। বাবা টাকাদের কাছে আমরা শুনেছিলাম একান্নবর্তী পরিবারে তখন মানিয়ে গুছিয়ে তারা ঠিক সংসার চালাতে পারত। এখন টাকা পাচ্ছি আমরা কেউ কারোর সাথে মিশতে পারছি না, কেউ কাউকে মানিয়ে নিয়ে চলতে পারছি না। এই টিম ওয়ার্ক করা মানসিকতা এখন থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করো। যেখানে যাবে, যেখানে কর্ম করতে যাবে, সেখানে বন্ধু, সেখানে দারুণ ভাবে লবি চলে। তোমার জায়গা নষ্ট করার জন্য তোমার শত্রুর যথেষ্ট হয়, তোমার শত্রুর প্রয়োজন নেই। তোমার জায়গা, তোমার চাকরি নষ্ট করার জন্য তোমার বন্ধুই যথেষ্ট, তোমার পাশে যে বসে আছে সেই যথেষ্ট। বোঝাতে পারলাম? একমাত্র পিতা মাতা ছাড়া
বন্ধু স্বার্থত্যাগী বাবা মাই হচ্ছে স্বার্থত্যাগী বন্ধু। একমাত্র বাবা মায়ের কোনো স্বার্থ থাকে না। কত দান, তাদের কত সহযোগিতা, দান আমাদের মাথার উপর আশীর্বাদ স্বরূপ নেমে আসে। কিন্তু যে বন্ধু তোমার সাথে মিশছে নিশ্চয়ই তার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া বন্ধু নেই। বাবা মায়ের শুধু একমাত্র স্বার্থ থাকে না। তাহলে টিম ওয়ার্ক করা মানসিকতা এখন থেকে তোমরা রপ্ত করার চেষ্টা করো। বলতে পারলাম। নাম্বার 3, আইডেন্টিফাই অ্যান্ড সলভ প্রবলেমস। জীবনে আমরা জানি জীবনেতে অভাব অভিযোগ থাকবে, আলো অন্ধকার থাকবে, সঙ্গে আমাদের সমস্যা থাকবে, সমাধানও থাকবে। আমরা বলি ভগবান মনে হয়, উপরওয়ালা মনে হয় সারা দুঃখ, সমস্ত দুঃখ আমার ঝুলিতে ঢেলে দিয়েছেন। আর পাশের জন, আমার পাশে যে বসে আছে বন্ধু, বন্ধু সমস্ত সুখ দিয়েছে, এমন নয়। প্রত্যেকের জীবনে সুখ আছে, প্রত্যেকের জীবনে দুঃখ আছে, প্রত্যেকের জীবনে অভাব আছে, তাই কিনা? এবার যে যত তাড়াতাড়ি ওই দুঃখটাকে, সমস্যাটাকে সমাধানে কনভার্ট করবে, পরিবর্তিত করবে, পরিবর্তন করবে, তার শিক্ষা, তার দীক্ষা, তার জ্ঞানের প্রয়োগ করে সে তত জীবনে সুখী। তাই আমাদের জীবনে সমস্যা থাকলে, প্রবলেম থাকলে, সেই প্রবলেম আমরা সমাধান করব। সমাধান করে সঠিক রাস্তা, সঠিক দিশা আমরা নিরূপণ করব। এটা আজকের থেকে তোমাদের অভ্যাস করতে হবে। সবাই বুঝতে পারছো তো? নাম্বার 4 আসছে কমিউনিকেট ওয়েল অ্যাট ওয়ার্ক। যেখানে কর্ম করতে যাবে, তোমাকে যে কোনো বিষয়ে জানতে চাওয়া হবে, তোমাকে যে কোনো বিষয়ে বলতে বলা হবে, তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করার সুনিপুণতা, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা প্রত্যেকে নিজের সম্পর্কে ভালোভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি না, সুসজ্জিত ভাবে উপস্থাপন করতে পারি না। এটা আমাদের বদভ্যাস, এটা আমাদের অভাব, এটা আমাদের দুর্বলতা। এই দুর্বলতা কাটাতে হবে বন্ধু। সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে হবে, সুন্দরভাবে নিজের সম্পর্কে কেন যে কোনো বিষয়ে তোমাকে উপস্থাপন করতে হবে। এই প্র্যাকটিস, এই নিপুণতা তোমার মধ্যে আজকের থেকে প্র্যাকটিস করতে শুরু করো। বুঝতে পারছি? আর কি বলছে? ফাইন্ড আ মিনিংফুল কেরিয়ার পথ। উদ্দেশ্য ঠিক করো, লক্ষ্য স্থির করো। কি বলা হচ্ছে? লক্ষ্য স্থির করতে হবে। আমরা কেউই উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া, টার্গেট ছাড়া আমরা সুখী হতে পারবো না। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে সুখী হতে পারবো না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না লক্ষ্য ছাড়া। আমরা ম্যাক্সিমাম ছেলে যারা আমরা এখানে আছি, ছাত্রছাত্রী যারা এখানে আছি, আমাদের লক্ষ্য এখনো নড়বড়ে, লক্ষ্য এখনো স্থির করে উঠতে পারেনি। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও। তার জন্য তোমার এই আইটিআই শিক্ষা, কারিগরি শিক্ষায় সোনায় সোহাগা হবে। যারা ভাবছো যে প্রাইভেটে কোনো কোম্পানিতে জব করবো, তাহলে আইটিআই শিক্ষাটা, প্র্যাকটিক্যালটা ভালো করে শেখো, সঙ্গে এমপ্লয়াবিলিটি স্কিলের যে সব স্কিলগুলো আলোচনা হচ্ছে সেগুলো তোমাদের মধ্যে পূর্ণ মাত্রায় আনার চেষ্টা করো। বোঝাতে পারলাম? বুঝতে পারছো তো? তাহলে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য ছাড়া তুমি তোমার উদ্দেশ্য সাধন করতে পারবে না। আর নিজের টার্গেটে, নিজের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যতদিন না তুমি টার্গেট অ্যাচিভ করতে পারছো, তোমার লক্ষ্য তুমি ভেদ করতে পারছো, ততদিন তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, অনড় থাকো, অটল থাকো। এটা আমি কামনা করব।
বোঝাতে পারলাম? বুঝতে পারছো সবাই? আর কি বলছে? স্পিক ইংলিশ কনফিডেন্টলি। ইংলিশটা একটু হিন্দিতে কথা বলা, একটু ইংলিশে কথা বলা, যতটুকু পারছো, যতটুকু বলতে পারছো, কনফিডেন্সের সাথে, দৃঢ়তার সাথে বলার চেষ্টা। আর আমাদের এই কনফিডেন্স আসে না, এই দৃঢ়তা, এই সাহস আমাদের মধ্যে আসে না একটাই কারণে, একটাই প্রতিবন্ধকতা, একটাই বাধা, সেটা হচ্ছে ইগো। আমরা জানি, সবাই জানি যে একটা বাচ্চা পড়তে পড়তেই সে কিন্তু হাঁটতে শিখেছে, বলতে বলতেই সে কিন্তু বলা শিখেছে। আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা যত অনুশীলন করব, আমরা যত চর্চা করব, যত আমরা সাধনা ভজনা প্রার্থনা করব, ততই আমাদের জন্য মঙ্গল। আমরা সেই কাজটা তাড়াতাড়ি রপ্ত করতে পারবো, সেই কাজটা আমরা তাড়াতাড়ি অর্জন করতে পারবো, শিখতে পারবো। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমি একবার ট্রাই করলাম ইংলিশে কথা বলা, একবার ট্রাই করলাম হিন্দিতে কথা বলা, যেই কথা বলতে গিয়ে একটু বেঁধে গেল, বন্ধুরা হাসছে, বন্ধুরা উপহাস করছে, বন্ধুরা প্রহসন করছে, তখন আমার মধ্যে যে ইচ্ছাটা ছিল, ইচ্ছাটা জেগেছিল, সেই ইচ্ছাটা সঙ্গে সঙ্গে মারা গেল। সঙ্গে সঙ্গে আমি আমার লেজ গুটিয়ে ফেললাম, আমি সঙ্গে সঙ্গে পশ্চাৎগমন করলাম, অগ্রগমন আর করলাম না। কারণ ওই লজ্জা, ওই ইগো থেকে বেরিয়ে এসো বন্ধু। যদি কিছু করতে চাও, তোমার ইগো থেকেও বেরোতে হবে। লাভ হবে তোমার, শিখছো তুমি, হাসছে সে কিছু শিখবে না, শিখবে তুমি। এই জিনিসটা তোমার মধ্যে, বুঝতে পারছো? খারাপ লাগছে নাকি? গেম ডিজিটাল লিটারেসি, আমরা সবাই জানি, সবাই জানি তো, সবাই জানি যে আমরা ডিজিটাল লিটারেসি সম্পর্কে আমরা পাকাপোক্ত। তোমরা আমার থেকে বেশি জানো। এই যে বর্তমান 5 জেনারেশন আমরা দাঁড়িয়ে আছি, এরপরে কত জেনারেশন আসবে। আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, আমরা কম্পিউটার, সবটাই আমরা রপ্ত করতে পেরেছি। যারা এখনো রপ্ত করতে পারোনি, যারা পিছিয়ে আছো, আমার হাত ধরো, আমি তোমাদের দিশা দিচ্ছি, আমি তোমাদের রাস্তা দিচ্ছি, তোমরা শিখে নাও। কম্পিউটার আমি তোমাদের শেখাবো, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট আমি তোমাদের শেখাবো। তোমরা শুধু আমার সঙ্গে থাকলে হবে, বাদ বাকিটা আমি দেখে নাও। তোমরা আমার থেকে অনেকে বেশিও জানো, বন্ধুদের সহযোগিতা করবে। তাহলে আমরা কিন্তু এখন অনলাইনে পেমেন্ট করতে পারি। কোনো কিছু জানতে গেলে যখন খুশি, যেটাই খুশি, যে সময়ে খুশি, আমি গুগল করতে পারি, গুগল করে দেখে নিতে পারি। আগে কি করতো? আগে যদি কোনো একটা তথ্যকে সঠিক নিরূপণ করতে গেলে আমাকে কলেজ স্ট্রিট ছুটতে হতো, গিয়ে সেই বই তুলতে হতো, কোন বই আছে, কত নম্বর পেজে আছে, উল্টা খুঁজে খুঁজে দেয়। এখন তো সেটা করতে হয় না বন্ধু। ফোন তোমার হাতে আছে, কি অস্ত্র তোমার হাতে দেওয়া হয়েছে, কি অস্ত্র তোমার হাতে আছে, তুমি সেটা বুঝতে পারছো না, অনুভব করতে পারছো না। সবকিছুই তোমার হাতেই দেওয়া আছে, পুরো বিশ্ব তোমার হাতে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে যার কাছে যত ইনফরমেশন আছে, যার কাছে যত তথ্য আছে, ইনফরমেশন যার কাছে যত বেশি আছে, সে জীবনে সুখী হবে, তার প্রোগ্রেস হবে, তার ডেভেলপমেন্ট হবে। বলেছিলাম কিনা? কারণ নিউজ রাখা, খবর রাখা, খবরের সন্ধান করা, এটাও একটা গুণ, এটাও একটা বৈশিষ্ট্য, এটা একটা চরিত্র। তোমাদের বলবো, সবার কাছে করে ধরে আমি নিবেদন করব, এখন থেকে তথ্য সংগ্রহ করা শুরু করে দাও। তোমার ফোনে আছে, তোমার ফোনে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তোমার ফোনে তুমি একটা ডকুমেন্টসকে কম্প্রেস করতে পারো, তোমার ফোনে একটা ডকুমেন্টসকে তুমি কনভার্ট করতে পারো, জেপিজি, PDF, PNG করতে পারো। তোমার ফোনে থেকে তুমি ফোনপে করতে পারো, তোমার ফোন থেকে অনলাইনে পেমেন্ট করতে পারো। তোমার হাতে দিয়েছে, তুমি সাইবার ক্যাফে যাচ্ছ, তোমাকে মুরগি করে 200 টাকা নিয়ে নিচ্ছে, মানে কি? তোমার কাছে তথ্য কম আছে, তোমার কাছে ইনফরমেশন কম আছে। সবকিছুই ফোনে হয়, তুমি জানো না, তোমার কাছে ইনফরমেশন নেই, তার জন্য তোমার এই টাকাটা খোয়াতে হলো।
বোঝাতে পারলাম কিনা? তাহলে যে যত ইনফরমেশন নিতে পারবে তার প্রোগ্রেস হবে, যার কাছে যত তথ্য থাকবে সে ইমপ্রুভমেন্ট করবে। বোঝাতে পেরেছি? একটা কাহিনী আছে, এখান থেকে ভালো একটা শিক্ষা নেওয়া যায়। একটা কাহিনী আছে, আমরা রামায়ণে হনুমান চরিত্র দেখেছি, রামায়ণে হনুমান চরিত্র দেখেছি, ঘুম পাচ্ছে, বা শুনেছি বা দেখেছি, তাই কিনা? ওই ব্যক্তির জীবনে কখনো ইম্পসিবল বলে কিছু ছিল না। বন্ধু, তোমাদের জীবনেও, আমার জীবনে, তোমার জীবনে, সবার জীবনে ইম্পসিবল বলে কোনো বিষয় জায়গা রাখবে না। তাহলে তুমি জীবনে সুখী হবে, তাহলে তুমি জীবনে প্রোগ্রেস পাবে। তো রামায়ণে হনুমান বলে যে চরিত্র ছিল, সেই চরিত্রের, সেই ব্যক্তির জীবনে কখনো ইম্পসিবল বলে কোনো কথাটা ছিল না। সবকিছু সম্ভব, সবকিছুই পারত। যা বলা হতো যে সামনে সারিতে গিয়ে দাঁড়িয়ে যেত, আমি পারবো বলতো কিনা, দেখেছি কিনা? যখন শক্তিশাল মারা হয়েছিল তাকে আমরা দেখেছি রামায়ণে, লক্ষণকে শক্তিশাল মারা হয়েছিল। তো এখন শক্তিশাল মারার পরে জ্ঞান হারিয়েছিল, লক্ষ্মণ জ্ঞান হারিয়েছিলেন, ওনাকে বাঁচাতে হবে। ভাই ছাড়া শ্রীরাম তিনি অজ্ঞান প্রায়, ভাই ছাড়া তিনি নিষ্প্রাণ হয়ে গেছেন, ভেঙে পড়েছিলেন, তাই কিনা? তো এখন ওখান থেকে একটা ঘটনা ঘটলো যে এখন লঙ্কা থেকে যেতে হবে হিমালয়ে গিয়ে সঞ্জীবনী বুটি আনতে হবে। লঙ্কা থেকে হিমালয় সহজ রাস্তা ছিল না, আর যেখানে ছিল রাক্ষসদের রাজ, সেই হিমালয় শুধু ছিল রাক্ষসদের রাজ, দৈত্য ভূত প্রেতদের রাজত্ব। আর রাস্তাইতে আর এই আন্ডু পান্ডু ছিল না, রাবণ চরিত্রটা কোনো আন্ডু পান্ডু ছিল না, খুব হালকা লোক ছিলেন না, ভীষণ শক্তিশালী ছিলেন, ভীষণ ক্ষমতাশালী ছিলেন, তিনি কালকে বেঁধে রেখেছিলেন। তো যখন আমরা মহাভারত চরিত্রে অর্জুনকে দেখেছি, অর্জুনের পাশে সারথী হিসাবে কে ছিলেন? শ্রীকৃষ্ণ ছিলেন। তবুও ভয় পেয়ে গিয়েছিলেন, তবুও তিনি ভীত হয়েছিলেন। পাশে ভগবান স্বয়ং দাঁড়িয়েছিলেন, তবুও ভয় পেয়েছিলেন। কে? অর্জুন। কিন্তু এই আমাদের হনুমানকে একা যেতে হবে কোথায়? লঙ্কা থেকে হিমালয়। যখন উনি গিয়েছিলেন না, একটা রেখার মতো গিয়েছিলেন, রেখার মতো, মানে এত তীব্র গতিতে। আবার কি সূর্যাস্তের আগে ওই সঞ্জীবনী বুটিটা নিয়ে ওই ক্ষত জায়গায় প্রলেপ লাগিয়ে দিতে হবে, তারপরে গিয়ে উনি জীবন ফিরে পাবেন, বাঁচবেন। তো যাওয়ার পথে এখন শোনো যাওয়ার পথে এখন সেই কাল আছে, কাল দাঁড়িয়ে আছে, কাল এখন দাঁড়িয়ে আছে। রাবণ এখান থেকে বলে দিচ্ছেন, রাবণ লঙ্কা থেকে বলে দিচ্ছেন ওকে रोक उसे, बोले किसको रोकेंगे? वो बोलছে, काल बोलছে किसको रोकेंगे? बोले वो बानर को, हनुमान को रोको। तखन काल बोलছে যে ये हनुमान तो नाम तो सुना लग रहा है, ये हनुमान जो नाम है ये सुना लग रहे हैं, ये वो वही है ना जो लंका में वो आग लगाया था। तखन रावण बोलছে हाँ वो वही है। तो आप कहाँ थे? रावण तो शक्तिशाली, आप कहाँ थे? हम भी लंका में थे। आपका जो 100 जो पुत्र थे वो कहाँ थे? वो भी लंका में थे। तो आप उसको रोक नहीं पाया, हमें क्यों डाल रहे मुसीबत में, हमें क्यों जान ले रहे आप? काल बोलছি আপনারা ওকে থামাতে পারলেন না, আর আমার কেন জীবনটা নিচ্ছেন স্যার? আমি তো রুখতে পারবো না। চলে গেল, গিয়ে হিমালয়ে গিয়ে সঞ্জীবনী বুটি খুঁজে পাচ্ছেন না, কি করবেন? সময় চলে যাচ্ছে, উনি সারা পর্বতটা তুলে নিয়ে বাবু হাজির। তাহলে হনুমান তো পর্বত নিয়ে চলে এসেছে। ভাই আমাদের তো শুধু বলা হচ্ছে ভাই একটু পড়াশোনা কর, একটু দিশাটা লক্ষ্যটা স্থির রাখ,
এই সামান্য কাজটুকু আমরা করতে পারবো না? সে পর্বত চাকিয়ে চলে আসলো, আর আমরা আমাদের এই পঠন পাঠনটুকু করতে পারবো না? পারবো কিনা সবাই মিলে? পারবো তো? একটা কথা বলি ভাই, তোমরা শুনে থাকবে কথাগুলো, এই কথাগুলো স্কুলেতে আলোচনা হয় না, আলোচনা হবে সব সময়ের জন্য আলোচনা হবে। কারণ তোমাদের যা ময়লা আছে আমি বের করবো, আমি যথেষ্ট, আমার ভয়েস যথেষ্ট কানের ময়লা বের করার জন্য। একটা কথা বলি বন্ধু, সূর্যকে যে জাগাতে পেরেছে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। আগের দিন বলেছিলাম, আজকের আবার বলছি, আবার বলবো, সূর্যকে যে জাগাতে পেরেছে সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সে জীবনে ইমপ্রুভমেন্ট করেছে। আর যাকে সূর্য জাগিয়েছে সে জীবনে পিছিয়ে গিয়েছে, তার দেয়ালে পিঠ খেয়ে গেছে। খবর নিয়ে দেখো, ইফ ইউ রিড, একটা কাহাবাত আছে, ইফ ইউ রিড দ্য সাকসেস স্টোরি অফ দ্য গ্রেট লিডার্স, যদি তুমি সাকসেস যারা হয়েছে, যারা ক্ষমতার সিংহাসনে বসে আছে, যারা উন্নতির সিংহাসনে বসে আছে, যারা সম্মানের সিংহাসনে বসে আছে, তারা কেউ তাদের জায়গাটা কেউ পাইয়ে দেয়নি। জায়গাটাকে অর্জন করতে হয়েছে, জায়গাটাকে ছিনিয়ে নিতে হয়েছে। ও লোহে তার জিগার হ্যায়, ওর যোগ্যতা আছে, ও ভার নেওয়ার ক্ষমতা আছে। সবার জীবনে সুখ আসবে, সবার জীবনে কিন্তু চান্স আসবে, চান্স পে ডান্স, যে করতে পেরেছে সেই সুখী। তোমার জীবনে চান্স আসবে, তোমার জীবনে সুযোগ আসবে, কিন্তু সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছে কজন? যে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে সে কিন্তু জয়ী, সে হবে বিজয়ী। ভগবান সবার জীবনে সুখ লিখে রেখেছে, শুধু সময়ের অন্তর, শুধু সময়ের অপেক্ষা। সবার জীবনে সুখ লিখে রেখেছে, ভালো ভালো জায়গা, ভালো সুবিধা সুযোগ লিখে রেখেছে, কিন্তু সুযোগের আমরা সদ্ব্যবহার করতে পারি না। একটা দোকান করে দিল তোমাকে বাবা তোমাকে একটা দোকান করে দিল, 5 লাখ 6 লাখ 7 লাখ 10 লাখ দিয়ে একটা দোকান ডেকোরেশন করে দিল। তুমি দোকানটা 1 মাস 2 মাস 3 মাস চালালে, 4 মাস চালালে, দোকানে লাভ খুঁজে পাচ্ছ না। বাবাকে গিয়ে বললে, বাবা লাভ খুঁজে পাচ্ছি না তো, ভাল লাগছে না, দোকান বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে কারণ কি? ওই 10 লাখ টাকা তুমি অর্জন করোনি, 10 লাখ টাকা তুমি উপার্জন করোনি। ওখানে কত ঘাম ঝরেছে তুমি জানো না? তুমি পাশের লোকের সঙ্গে কম্পেয়ার করছো। কি কম্পেয়ার করছো? যে ওর দোকানটা ভালো চলছে, আমার দোকানটা ভালো চলছে না। আরে বন্ধু, তুমি দেখো, তার ওখানে 10 বছর ওয়েস্টেজ আছে, তার ওখানে 10 বছর পরিশ্রম আছে। সে 10 বছর ধরে ওই জায়গায় তিল থেকে তাল করেছে, তিল থেকে তিলোত্তমা করেছে। আর তুমি 1 দিনে, 3 দিনে, 4 দিনে তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে? হয় কখনো? আর তুমি সব সময় দেখবে, the great leaders are early risers. The great leaders are early risers. সবার তুমি চরিত্র পড়ো, সবার তুমি দেখবে, তুমি পড়ো এপিজে আব্দুল কালাম পড়ো, তুমি পড়ো আম্বানি পড়ো, টাটা পড়ো। সবার জীবনে দুঃখ ছিল, সবার জীবনে অভাব ছিল, অভিযোগ ছিল, কিন্তু তারা সেই অভাব, অভিযোগ, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে তাদের জায়গা, তাদের রাস্তা তারা নিজেরা তৈরি করেছে। আর তারা প্রত্যেকে তারা আর্লি রাইজার, মানে কি? তারা সকালে, অনেক সকালে তারা উঠে যায়। অনেক সকালে উঠে যাও বন্ধু, ভোর ভোর উঠে যাও বন্ধু, অনেকটা সময় পেয়ে যাবে, অনেকটা টাইম পেয়ে যাবে, নিজেকে প্রস্তুত করার সময় পেয়ে যাবে। বোঝাতে পারলাম? আগে ভুল কিছু বলছি? ভাল লাগছে? আর একটা জিনিস বলবো, এটাই বলে শেষ করব। আমরা জানি আমরা এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ধরিত্রীতে যত লোক আছে, 2 শ্রেণীর লোক আছে। দুটো শ্রেণীর লোককে আমাদের কি, একটা শ্রেণীর লোকের আছে গ্রোথ মাইন্ডসেট, আর একটা শ্রেণীর লোকের আছে ফিক্সড মাইন্ডসেট। বলেছিলাম তোমাদের, একটু র্যাপিডলি বলে যাচ্ছি। ফিক্সড মাইন্ডসেট মানে হচ্ছে, ফিক্সড মাইন্ডসেট যাদের আছে তারা কখনো উন্নতি করতে পারে না,
তারা জীবনে কখনো সুখ পায়নি, তারা জীবনে কখনো প্রোগ্রেস করতে পারেনি। ফিক্সড মাইন্ডসেট মানে কি? ফিক্সড মাইন্ডসেট মানে হচ্ছে আমি এই আছি, বেশ আছি, ডাল ভাত খাচ্ছি, ভালো আছি, মাংস ভাত খাওয়ার ইচ্ছা নেই, ভালোভাবে বাঁচার ইচ্ছা নেই, ভালো অনেক সম্মান পাওয়ার ইচ্ছা নেই। তো এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। মাইন্ডসেটের ব্যক্তিদের বৈশিষ্ট্য, চরিত্র, এই মাইন্ডসেট যদি আমাদের থাকে, চলো বন্ধু আমরা সবাই গ্রোথ মাইন্ডসেটে সেটাকে কনভার্ট করি, পরিবর্তন করি। যাদের ফিক্সড মাইন্ডসেট রয়েছে, আমরা জানি সবাই 90% লোক আছে, 90% লোক আছে যারা কমফোর্ট জোনে চলে যেতে ভালোবাসে। কমফোর্ট জোনে চলে যেতে আমরা সবাই ভালোবাসি। নিজেকে একটু ঢিলা করে ফেলা, সব সময়ের জন্য লড়াই করতে হবে, সব সময়ের জন্য যুদ্ধ করতে হবে। লড়াই যুদ্ধ বিনা কখনো কাজ হয় না, কখনো সাকসেস পাওয়া যায় না, কখনো বিজয়ী হওয়া যায় না। গ্রোথ মাইন্ডসেট কাদের আছে? গ্রোথ মাইন্ডসেটের ছেলেদের বৈশিষ্ট্য কেমন? গ্রোথ মাইন্ডসেটের ছেলেদের বৈশিষ্ট্য, তারা সবসময় উইন, জিতবো এই মানসিকতা নিয়ে ঘুরে বেড়ায়। ডু অর ডাই, হয় করবো না হলে মরবো, এই মানসিকতা তারা জীবনে প্রোগ্রেস করেছে, উন্নতি করেছে। আমাদের সবার প্রায় এই ফিক্সড মাইন্ডসেট আছে বন্ধু। এই কমফোর্ট জোনে চলে যাওয়ার বৈশিষ্ট্য, চরিত্র আমাদের আছে। চলে এসো, কমফোর্ট জোন থেকে বেরিয়ে চলে এসো। আজকের থেকে খাটতে, পরিশ্রম করতে শুরু করো, স্যারদের কথা বলতে শুরু করো, স্যারেরা যে পথ দেখাচ্ছেন সেই পথ ধরতে শুরু করো। যাদের গ্রোথ মাইন্ডসেট আছে, তারা যখনই পরাজিত হয়, যখনই তারা ব্যর্থ হয়, সেই ব্যর্থতাকে তারা হাসি মুখে মেনে নেয়, সেই পরাজয়টাকে তারা হাসি মুখে মেনে নেয়। তারা ওই ব্যর্থতাকে তারা তাদের বিজয়ের, তাদের জয়ের প্রথম সিঁড়ি বলে তারা গণনা করে, প্রথম সিঁড়ি বলে তারা অনুভব করে। যতবার তুমি হারবে, যতবার তুমি ব্যর্থ হবে, ততবার সেখান থেকে শেখার কিছু না কিছু তুমি রসদ পেয়ে যাবে, শেখার কিছু না কিছু তুমি উপযোগী বিষয় বস্তু তুমি পাবে। বোঝাতে পারছি নাকি বোঝাতে পারলাম না? এই কমফোর্ট জোনে চলে গেলে হবে না। আমাদের যাদের ফিক্সড মাইন্ডসেট আছে, তাদেরকে গ্রোথ মাইন্ডসেটে চলে আসতে হবে। এই হচ্ছে আমাদের টপিক, ইম্পর্টেন্স অফ এমপ্লয়াবিলিটি স্কিলস। আজকে যেটা বললাম তোমাদের, ইম্পর্টেন্স অফ এমপ্লয়াবিলিটি স্কিলস। এই এমপ্লয়াবিলিটি স্কিল শিখলে আমরা কি পাবো, কিভাবে আমরা উপকৃত হব, কিভাবে আমরা এর প্রভাব কতটা আমাদের জীবনে রয়েছে, সেটা আজকে তোমাদের আমি বলার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো।